ফুটবল ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবচেয়ে এক্সাইটিং ম্যাচ খুব সম্ভবত আমরা দেখেই ফেললাম। আর্জেন্টিনা এবং ইজিপ্ট যেরকম দুর্দান্তভাবে আজকে খেলেছে, তাতে আর্জেন্টিনা এবং ইজিপ্টের ফ্যান বেস তো বটেই, বিশ্বজোড়া কোটি কোটি নিরপেক্ষ ফুটবল দর্শকও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স পেয়েছেন। একটা ফুটবল ম্যাচ ইন্টারেস্টিং হওয়ার পেছনে, এক্সাইটিং হওয়ার পেছনে যতগুলো ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার, মোটামুটি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টই আমরা এই ম্যাচের মধ্যে পেয়েছি। এই ম্যাচে আমরা দেখেছি একটা আন্ডারডগ দলের অসম সাহসিকতার কথা, যেই অসম সাহসিকতার গল্প লিখে এই দলটা প্রায় ম্যাচটা জিতে যাচ্ছিল। আবার আমরা এই ম্যাচের মধ্যেই দেখলাম শক্তিশালী দলের শক্তি প্রদর্শনের গল্প, যে শক্তি প্রদর্শন করে তারা শেষের 15 মিনিটে অসাধারণভাবে একটা কামব্যাকের কাব্য রচনা করেছে। আবার আরও এক্সাইটিং করে তুলেছে ম্যাচটাকে লিওনেল মেসির ব্রিলিয়ান্সের আরেকটা অধ্যায়। এই ম্যাচেই আমরা দেখেছি দুই দলের কোচ লিওনেল স্কালোনি এবং হোসেম হাসানের অসাধারণ একটা ট্যাকটিক্যাল ব্যাটল। এবং আর 10টা এক্সাইটিং ম্যাচের মতো এই ম্যাচেও আমরা দেখেছি রেফারির কিছু ডিসিশন নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। আসলে একটা ম্যাচ এক্সাইটিং তখনই হয় যখন রেফারির এরকম সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু আলোচনা হয়, সমালোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়। এখন সে সকল ডিসিশন ঠিক কি ভুল, রেফারি কি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন না ভুল সিদ্ধান্ত দিয়েছেন, সেগুলো নিয়ে ডিসকাশন করা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়। আই এম গোয়িং টু কিপ দিস ভিডিও পিওরলি ট্যাকটিক্যাল লেন্সে আমরা এই ভিডিওতে পর্যালোচনা করার চেষ্টা করব যে আর্জেন্টিনা কেন ম্যাচটা জিতলো এবং ইজিপ্টই বা কেন এত দুর্দান্ত খেলছিল। রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল, এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব। লেটস টক অ্যাবাউট ট্যাকটিক্স ফার্স্ট। এখন আর্জেন্টিনা যেভাবে খেলছে, ইজিপ্টের এগেনস্টে যেভাবে লাস্ট মোমেন্টের গোলে জিতলো এবং কামব্যাক করলো, তাতে কিন্তু মনে হতেই পারে যে আর্জেন্টিনা খুব সম্ভবত এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে না। অবশ্য জন্ম হওয়ার পর থেকে দেখে আসছি যে বিশ্বকাপে কোনো দেশ টানা 2বার চ্যাম্পিয়ন হইতে পারে নাই। সো সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে অফকোর্স আর্জেন্টিনা কিন্তু অলরেডি একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে। তারা যে বিশ্বকাপ জিতবে না এটা আমরা মোটামুটি সার্টেন যদি ওই দিকটার কথা চিন্তা করি। এখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে কি পারবে না এটা নিয়ে কনফিউশন থাকলেও একটা জিনিস নিয়ে কনফিউশন নাই, সেটা হলো গিয়ে আপনি চাইলে বিকাশ পেমেন্টস চ্যাম্পিয়ন ক্যাম্পেইনে চ্যাম্পিয়ন হইতে পারেন। প্রতি সপ্তাহে যাই কিনেন না কেন, যাই পারচেজ করেন না কেন, পেমেন্টটা খালি বিকাশ দিয়ে কইরেন, সেটার অ্যামাউন্ট যাই হোক না কেন। সর্বোচ্চ বার আপনি যদি পেমেন্ট করেন প্রতি সপ্তাহে, তাহলে আপনার সম্ভাবনা রয়েছে পুরস্কার জেতার। কারণ প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার পেমেন্ট করছে এরকম 50 জনকে বিকাশ আকর্ষণীয় অনেক পুরস্কার দিচ্ছে, যেমন স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন। আপনি বা কেন পিছিয়ে থাকবেন, তাই না? গত ম্যাচে কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনার অনেক সমস্যা ছিল, বল পায়েও অনেক সমস্যা ছিল, বল পায়ে যখন ছিল না তখন অনেক সমস্যা ছিল। বল পায়ে সমস্যা ছিল যে আর্জেন্টিনা সময় মতো দ্রুত গতিতে কাউন্টারে উঠে যেতে পারছিল না। অনেক সময় দেখা যাচ্ছিল যে তাদের মিডফিল্ড অনেক সময় ধরে বল হোল্ড করে রাখছিল, অনেক সময় ধরে বল বেশি পাস দিয়ে যাচ্ছিল, কিন্তু সেভাবে তারা পেনেট্রেট করতে পারছিল না। পেনেট্রেট না করতে পারার পেছনে অন্যতম প্রধান কারণ হইল গিয়ে তাদের ওইরকম স্পেস ইনভেডিং কোনো উইঙ্গার নাই। আপনারা সবাই জানেন আর্জেন্টিনা একটা মিডফিল্ড বেস টিম, সবাই মাঝখানে কিন্তু চলে আসে সাইড লাইন দিয়ে বা আপনার প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের জায়গাটাকে স্পট করে অফ দ্য বল রান নেওয়ার ওই মানুষটা আর্জেন্টিনার এই দলে নাই। যে কারণে প্রতিপক্ষ যখন লো ব্লক ডিফেন্ডিং করে কেপ ভার্দের মতো, তখন আর্জেন্টিনার ওই লো ব্লক ডিফেন্ডিংটা ভাঙতে অনেক সমস্যা হয় এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে লিওনেল মেসি ওই লো ব্লক ডিফেন্সটা ভাঙতেছেন, অন্য কেউ তেমন কোনো কিছু করতে পারতেছে না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট রানার প্রোফাইল ইন দেয়ার স্টার্টিং 11। সো গত ম্যাচে কেপ ভার্দের এগেনস্টে আর্জেন্টিনার এই সমস্যাটা তো ছিলই। অন দ্য বল, অফ দ্য বল সিচুয়েশনের সমস্যা ছিল। আর্জেন্টিনা যখন বল হারাচ্ছিল, কেপ ভার্দের পায়ে যখন বল চলে যাচ্ছিল, এই চলে যাওয়ার পরের 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা সফলভাবে কাউন্টার প্রেসিং করার মাধ্যমে বল যদি নিজেদের আয়ত্তে না নিতে পারতেছিল, তখন তারা একটু রেস্টলেস হয়ে যাচ্ছিল এবং তারা অনিচ্ছা সত্ত্বেও ডিফেন্সিভ অর্গানাইজেশন করতে হচ্ছিল তাদেরকে। এই কাজটা আর্জেন্টিনা ঠিকঠাক মতো করতে পারছিল না। অর্থাৎ আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন বল হারাচ্ছিলেন, তখন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সেই বলটা যদি আবার তারা রিগেইন না করতে পারতেছিলেন, তাহলে তাদেরকে যে ডিফেন্সিভ অর্গানাইজেশন করতে হচ্ছিল, ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনটা তারা ঠিকঠাক মতো করতে পারছিলেন না। এবং প্রতিপক্ষ যখন আক্রমণে উঠে যাচ্ছিল, তখন রেস্ট ডিফেন্সে কে থাকবেন, কতজন থাকবেন এবং ওদের ভূমিকা কি থাকবে, সেটা নিয়েও কিন্তু একটু কনফিউশন ছিল, যেটা কিনা আমরা আজকেও দেখেছি।
সো এই ধরনের সমস্যা ছিল দেখেই আমরা এক্সপেক্ট করছিলাম যে আজকের একাদশে হয়তো বা কিছু পরিবর্তন আসবে, এবং সেটাই হয়েছে। লিওনেল স্কালোনি বেশ কিছু চেঞ্জ এনেছেন, 3টা পরিবর্তন নিয়ে এসেছিলেন। লেফট ব্যাক ফাকুন্দো মেদিনার জায়গায় নিকোলা তালিয়াফিকো খেলেছেন, থিয়াগো আলমাদার জায়গায় আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে আসা হয়েছে, এবং মেইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেসকে না খেলিয়ে শুরু থেকে খেলানো হয়েছে হুলিয়ান আলভারেজকে। সো আর্জেন্টিনার অফ দ্য বল সিচুয়েশনে যে সমস্যার কথাটা আপনাকে বললাম, যে আর্জেন্টিনার পায়ে যখন বল থাকছে না, তখন তাদেরকে যখন ডিফেন্ডিং করতে হচ্ছে, ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনটা তাদের ঠিক মতো ভালো মতো হচ্ছে না। এখন এই সমস্যাটা কিন্তু একভাবে সমাধান করা যায়, সেটা হলো গিয়ে যত বেশি সম্ভব নিজের কাছে বল পজিশনে রাখেন। এটা খুবই স্বাভাবিক, একটা কমন সায়েন্স যে আপনার পায়ে যত বেশিক্ষণ ধরে বল থাকবে, এটা অর্থ লিগে প্রতিপক্ষের পায়ে বল থাকবে না, আর প্রতিপক্ষের পায়ে যেহেতু বল থাকতেছে না, তাহলে আপনাদেরকে ডিফেন্ডিংও করতে হচ্ছে না। সো এটা একটা অনেক সহজ সলিউশন। এখন এই সলিউশনটা আপনি আরও ভালোভাবে করতে পারবেন যখন আপনার মাঠে আরও বেশি এমন ধরনের খেলোয়াড় থাকবে যারা কিনা বল পায় অত্যন্ত দক্ষ। এখন বল পায় অত্যন্ত দক্ষ কারা হয়? মিডফিল্ডাররা হয়। এই জন্যই দেখেন আজকে কিন্তু লিওনেল স্কালোনি আরও বেশি মিডফিল্ডার নিয়ে এসেছেন দলের মধ্যে। তিনি কিন্তু দলের মধ্যে কোনো বাড়তি উইঙ্গার খেলা নাই বা কোনো বাড়তি ফরওয়ার্ড কিন্তু খেলার নাই। উনি থিয়াগো আলমাদার জায়গায় লিয়ান্দ্রো পারাদেসকে নিয়ে এসে ওই সেন্ট্রাল মিডফিল্ডটাকে আরও বেশি শক্তিশালী করেছেন। এটার পিছনে লক্ষ্য একটাই ছিল যে আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডার যদি চলে আসে, তাহলে আর্জেন্টিনার বল পজিশনে রাখার সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যাবে, এবং আর্জেন্টিনার পায়ে যত বেশি বল থাকবে তত বেশি প্রতিপক্ষের পায়ে বল যাবে না, এবং প্রতিপক্ষ চাইলে কিন্তু আমাদেরকে সেভাবে ট্রানজিশনে অ্যাটাক করতে পারবে না, এবং সাস্টেইনড কোনো অ্যাটাক রচনা করতে পারবে না। এখন সাস্টেইনড কোনো অ্যাটাক যদি তারা রচনা না করতে পারে, দ্যাট মিনস আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনের ক্ষেত্রে অত বেশি চিন্তা করতে হচ্ছে না। সো এটা ছিল কোচ লিওনেল স্কালোনির অন্যতম প্রধান ট্যাকটিক্স। সো এত সত্ত্বেও কিন্তু আর্জেন্টিনা প্রপারলি খেলতে পারছিল না, এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ 2-0 গোলে তাদের পিছিয়ে যাওয়া। এরপরে আর্জেন্টিনা যে 3 গোল করলো, এটার পেছনেও কিন্তু লিওনেল স্কালোনির অসাধারণ একটা ট্যাকটিক্যাল ব্রেইনের বাজিমাত রয়েছে। ম্যাচ শুরু হয়েছিল 4-4-2 ফরমেশনে, যেখানে সামনে ছিলেন আলভারেজ এবং লিওনেল মেসি। লিওনেল মেসি অনেকটা মাঝখানে ছিলেন। সো লিওনেল স্কালোনির কাছে মনে হলো যে না, উইংয়ে থ্রেট বাড়াইতে হবে। এখন উইংয়ে থ্রেট কিভাবে বাড়াবো, যেহেতু আর্জেন্টিনার এই দলে সেরকম প্রপার কোনো উইঙ্গার নাই। সো এই সমস্যাটা সমাধান করার জন্য গত ম্যাচের মতো এই ম্যাচেও আবারও সামনে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। তিনি সেন্ট্রাল স্ট্রাইকার হিসাবে ম্যাচটা শুরু করলেও সেকেন্ড হাফে দেখা গেল যে তিনি রাইট সাইডে ড্রিফট করা শুরু করলেন অ্যাজ আ রাইট উইঙ্গার, এবং সাবস্টিটিউট করে আরেকজন উইঙ্গার নিকো গনজালেসকে নামালেন লিওনেল স্কালোনি, যিনি কিনা বাম দিকের সাইড লাইনে আর্জেন্টিনার ওই উইডথটা মেইনটেইন করছিলেন এবং অফ দ্য বল রানস মেক করছিলেন। এখন ডান দিকে চলে গিয়েছেন মেসি, বাম দিকে চলে গিয়েছেন নিকো গনজালেস। মাঝখানে যেহেতু ইজিপ্টের ডিফেন্ডাররা খুবই প্রপারলি ডিফেন্ডিং করছিলেন, লো ব্লক ডিফেন্ডিং করছিলেন, দ্যাট মিনস আর্জেন্টিনার বক্সের মধ্যেও কিন্তু প্রপার প্রেজেন্সের দরকার ছিল, যেটা কিনা হুলিয়ান আলভারেজ একা সামলাতে পারছিলেন না। তখন লিওনেল স্কালোনি কি করলেন? আরও একজন স্ট্রাইকারকে মাঠের মধ্যে নামালেন, আর দ্যাট ইজ লাউতারো মার্টিনেজ। ডি বক্সের মধ্যে অন্যান্য খেলোয়াড়ের পাশাপাশি লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ দুজন পোড় খাওয়া স্ট্রাইকার যখন থাকলো, তখন অফকোর্স আর্জেন্টিনার ডি বক্সের মধ্যে ওই প্রেজেন্সটা কিন্তু আরও বাড়লো, এবং ওই প্রেজেন্সটা বাড়ার কারণেই কিন্তু আর্জেন্টিনা গোল করার চান্স আরও অনেক বেশি বাড়াতে পেরেছে। রড্রিগো ডি পলকে দিয়ে ম্যাচটা শুরু করা হলেও আজকে আমরা রড্রিগো ডি পলের খেলার মধ্যে তার কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করলাম। আগে যখন তিনি ওয়াইড মিডফিল্ডার হয়ে খেলতেন, তখন ওয়াইড মিডফিল্ডারের অন্যতম প্রধান একটা গুণ, সেটা হলে গিয়ে ওই সাইডের চ্যানেলগুলো বরাবর বল ক্যারি করে দৌড়ে সামনে চলে যেতে পারতেন এবং লিওনেল মেসিকে মাঝখানে আসতে সাহায্য করতেন। আজকে আমরা দেখলাম যে রদ্রিগো ডি পল ডান দিক দিয়ে সেভাবে প্রপারলি বল ক্যারিং করতে পারতেছিলেন না, এবং ম্যাচে সেরকম পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারছিলেন না, যে কারণেই তাকে বসিয়ে বাম দিকে নিকো, ডান দিকে লিওনেল মেসি এবং মাঝখানে দুজন স্ট্রাইকারকে নামিয়ে দিয়ে ওই ফিজিক্যাল প্রেজেন্সটা ইনশিওর করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এবং দিন শেষে ওই ট্যাকটিক্সের কারণেই দেখা গেল যে আর্জেন্টিনা 3 গোল দুর্দান্তভাবে করে বসে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা আবারও বুঝতে পারলাম যে কোনো এক্সাইটিং ম্যাচই আসলে কোচদের অসাধারণ কিছু প্ল্যানেরই প্রতিফলন। এখন দেখা যাক যে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা যখন খেলতে নামবে, তখনও কি তাদের এই ধরনের সমস্যাগুলো থাকবে কিনা, যে তারা লো ব্লক ঠিক মতো ব্রেক করতে পারতেছে না, তারা উইং বেসড ফুটবল সেভাবে খেলতে পারতেছে না, তাদের রেস্ট ডিফেন্সে অনেক বেশি সমস্যা থাকতেছে। এই সকল সমস্যাগুলো থাকবে কিনা, এই জিনিসটা সামনের ম্যাচে লক্ষ্য করা দরকার। বিকজ আজকেও আমরা কিন্তু দেখছিলাম যে আর্জেন্টিনা যখন প্রতিপক্ষের লো ব্লক ভাঙতে যাচ্ছিল, তখন পারেদেস, লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ানো রোমেরো, এই 3 জন ছাড়া সবাই সামনে
চলে যাচ্ছিলেন এবং কখনো কখনো লিসান্দ্রো মার্তিনেজও কিন্তু সামনে চলে যাচ্ছিলেন, কিপিং রোমেরো অ্যান্ড পারেদেস অ্যালোন। ওই ধরনের সিচুয়েশনে কিন্তু প্রতিপক্ষ ট্রানজিশনে দ্রুত গতিতে উঠে যাচ্ছিল এবং দ্রুত গতিতে যখন তারা উঠে যাচ্ছিল তখন কিন্তু এভাবে গোলের সুযোগ সৃষ্টি করছিল এবং আর্জেন্টিনার বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। সো নেক্সট ম্যাচে এই সকল সমস্যা আর্জেন্টিনা কতটুকু সমাধান করতে পারে সেই জিনিসটাই দেখার আগ্রহ থাকবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর্জেন্টিনার এই ট্যাকটিক্যাল ব্যাটল আপনার কেমন লাগলো। লেটস হ্যাভ আ ডিসকাশন।